পতাশপুর গ্রামের কিছু লোক আড্ডা দেয় কানুর চায়ের দোকানে। বিকেল গড়িয়ে সন্ধে হতেই শুরু হয় আড্ডা। আজও তার অন্যতা হয়নি। আজ আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা। দিনুদা পাড়ার পোস্টমাস্টার। তিনি বেশ প্রবীণ লোক। গ্রামের সকলেই তাকে সম্মান করে। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। তা হবেই বা না কেন? বৈশাখ মাস শেষ, বৃষ্টি হবার নামগন্ধ নেই। আজ বোধহয় বহুকাল পর বৃষ্টির স্বাদ পেল সকলে। এর মধ্যে বটু বলে উঠল, হ্যাঁ গো দিনুদা, আজ মনে হয় বৃষ্টি না হয়ে ছাড়বে না। দিনুদা, আজ বোধ হয় বৃষ্টি থামবে না। অনেক দিন তো হলো তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই। আজ না হয় একটা গল্প হয়ে যাক। চায়ের দোকানে সকলেই বলে উঠল, হোক হোক, একটা ভূতের গল্প হোক, হোক হোক, একটা ভূতের গল্প হোক। এই বৃষ্টির দিনে ভূতের গল্প হলে ব্যাপারটা বেশ জমে যাবে। গরম গরম কালুর হাতের চা আর দিনুদার বলা ভূতের গল্প। আজ আড্ডাটা বেশ জমবে মনে হয়। এবার দিনুদা হেসে বলে উঠল, আমি চাকরি সূত্রে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, তবে সেসব ঘটনা এখন আমার চোখে ভেসে ওঠে। আচ্ছা বেশ, তোমরা যেহেতু বলছো, আমি তোমাদের ভূতের গল্প শোনাচ্ছি। সময়টা এখন বৈশাখ মাসের বিকেল বেলা। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। সাথে সাথে লোডশেডিং হয়ে পুরো গ্রামটা অন্ধকারে তলিয়ে গেল। ঝড়ের শো শো শব্দ বড় বড় গাছগুলোর মাথা দৌড়াতে শুরু করলো। কর্মসূত্রে দিনুবাবু বহু জায়গায় গিয়েছেন, তাই তার জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা বলার জন্য অনুরোধ জানালো গ্রামের এক চাষি বটু। এই কথা শুনে তিনি জানালেন, তিনি চাকরির জন্য আগে যেখানে থাকতেন সেখানকার এক ভৌতিক ঘটনা শোনাবেন সবাইকে। বর্তমানে চায়ের দোকানে জনা দশেক লোক। চুপচাপ বসে আসে তারা সবাই গল্প শোনার অপেক্ষায়। আর এদিকে ঝড় বৃষ্টির শো শো শব্দ, তারা মাঝে মধ্যেই বজ্রপাত। এইদিকে সিগারেট খাওয়া শেষ করে দিনুদা শুরু করলো তার অতীত জীবনে ঘটে যাওয়া গল্প। মরকখোলা বাঁকুড়ার একটা ছোট্ট গ্রাম। সেখানে একবার কাজের জন্য আমার মাস কয়েকের জন্য থাকতে হয়েছিল। বড় মানে সেখান থেকে মাত্র 5 মাইল দূরে দামোদর নদের পার গিয়ে সে এক প্রত্যন্ত গ্রামের কথা। সেখানে অবশ্য রাস্তাঘাট উন্নত ছিল না। হঠাৎ দু একটা গরুর গাড়ি, তাও মেলে না বললেই চলে। হেঁটেই পার হতো সব রাস্তা। কোনোভাবে রাস্তা পার করে পৌঁছালাম নদীর ঘাটে। মানুষজন না থাকায় সেখানে খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। শেষমেশ পৌঁছালাম সেই গ্রামে। কিন্তু এবার ছিল অন্য সমস্যা, থাকার জায়গা খোঁজা। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর উপায় না পেয়ে শেষে স্থানীয় লোকের সাথে কথা বলার চিন্তা ভাবনা করলাম। এদিকে একটি বাড়ি খুঁজে পেলাম। খুঁজে পাওয়া বাড়িটিতে পৌঁছাতে সে বাড়ির মালিকের সাথে দেখা করলাম। বাড়ির মালিক ছিলেন বিধুবাবু। লোকটি ছিপছিপে চেহারার, দেখে খুব একটা বয়স মনে হলো না। প্রথম কথা বলতে বুঝতে পারলাম যে লোকটি বেশ সৎ। এবার পরিচয় পর্ব শেষ করে আমরা ভাড়ার কথায় আসি। সে কথা বলতে গেলে সে বলে উঠল, বাবু, আগে আপনি থাকুন, তারপর না হয় যা ভালো মনে হয় তাই দেবেন। তখনকার দিনে সেখানকার লোকেরা ছিল সাদামাটা। তাদের কাছে অতিথি মানে ভগবান সমতুল্য। কিন্তু আমার তো এসব ভেবে কাজ হবে না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি, তাই আর বেশি কথা বাড়াতে ইচ্ছে করছে না। তাই নিজে থেকেই বললাম, আমার কথা শুনুন বিধুবাবু। সে কথা শেষ করার পর আমি কোনো উপায় না পেয়ে নিজে থেকেই একটা মোটামুটি ঠিকঠাক ভাড়ার কথা বললাম। দেখলাম উনি কিছু না বলে রাজি হলেন, আর আমাকে থাকার জন্য চাবি নিয়ে এসে ঘরটি খুলে দিলেন। থাকার ব্যবস্থা না হয় হলো, কিন্তু খাবার ব্যবস্থা কি হবে? এ কথা ভাবতে ভাবতে বিধুবাবু বলে উঠলেন, বাবু, আজকে রাতের চিন্তা আপনাকে করতে হবে না।
আজকে রাতে আমার গিন্নি খিচুড়ি আর ডিম ভাজা রান্না করেছে। আমি বাড়ি গিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। আপনি খেয়ে বিশ্রাম করুন। বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তার বাড়িটা বেশ দূরেই। সারাদিন দীর্ঘ সফরে শরীরটা বেশ ক্লান্ত। বিধুবাবুর কথা শুনে বেশ স্বস্তি পেলাম, কারণ আজ এই অক্লান্ত শরীর নিয়ে রান্নাটা আর করে ওঠা সম্ভব হতো না। একথা ভাবতে ভাবতে ঘরের মধ্যে গিয়ে ব্যাগপত্র রাখলাম। তারপর হাতে মুখে জল দিয়ে আশেপাশটা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু সময় পর বিধুবাবুর ডাক। বাবু শুনছেন? কোথায় গেলেন? আপনার খাবার এনেছিলাম। বাবু, আজ আমি আসি তবে। অনেক রাত হলো, ছেলেপুলে অপেক্ষা করছে। কাল না হয় আসবো ক্ষণেক। রাত তখন 9:30 নাগাদ। খাওয়া দাওয়া শেষ করলাম। রাতে খাবার পর সাথে সাথে বিছানায় যাওয়াটা আমার হয়ে ওঠে না। খাওয়া দাওয়া শেষ ঘণ্টাখানেক পায়চারি করা আমার অভ্যেস। ঘরটি ছিল মাটির দোতলা। আমার ঘরটির পাশে রয়েছে সিঁড়ি। গ্রামটি প্রত্যন্ত হলেও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে গ্রামে। ছাদ থেকে পুরো গ্রামটি নিস্তব্ধ ও অন্ধকার দেখাচ্ছিল। শুধু জায়গায় জায়গায় ল্যাম্পপোস্টের আলো। ল্যাম্পপোস্টের আলোতে ছাদ থেকে রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল। সময়টা তখন রাত 10টা 10:30 নাগাদ। আশেপাশটা অন্ধকারে তলিয়ে গেল। এর মধ্যেই একটা কান্নার শব্দ ভেসে আসলো। রাস্তার দিকে তাকাতেই দেখলাম ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়ামূর্তি জ্যোৎস্নার আলোতে আবছা আবছা। ঠিক দেখছি কিনা এটা বোঝার জন্য এক পলক চোখটা বন্ধ করতেই তাকে আর দেখতে পেলাম না। ভাবলাম হয়তো হ্যালোসিনেটেড হয়েছি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই কান্নার শব্দ ভেসে আসলো। রাস্তার মাঝখানে দাঁড়ানো এক ভয়ঙ্কর মূর্তি দেখে আমার চোখ কপালে উঠে গেল। হাওয়ার সাথে সাথে ভেসে আসছে আষ্টে পোড়া গন্ধ। মূর্তিটার চোখ থেকে যেন লাল রঙের আভা বেরিয়ে আসছিল। কি বিদঘুটে চেহারা! আমি আগাগোড়া খুব একটা ভীতু বা নরম স্বভাবের নই। তা সত্ত্বেও এই ঘটনা আমাকে গা ছমছম করিয়ে দিল। এমন একটা ভয় ভয় লাগতে শুরু করল। তাই আর বেশিক্ষণ ছাদে না থেকে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। আর বেশি কিছু ভাবনা চিন্তা করলাম না এসব নিয়ে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে শরীরটা বিছানায় ফেলতেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। পরের দিন সকাল হতে না হতেই কিছু লোকের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। দরজা খুলে তাড়াহুড়ো করে বেরোতেই দেখি রাস্তার পাশে অনেক লোকের ভিড় আর কিছু মহিলার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। আমি সেই ভিড়ের কাছে যেতেই লোকমুখে শুনলাম গ্রামের কিছু বাচ্চা নাকি কেউ অপহরণ করেছে। এর মধ্যে বিধুবাবুকে দেখি হন্তদন্ত হয়ে এদিকে আসছে। আমাকে দেখে বিধুবাবু আমার কাছে এসে বলতে লাগলো, বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি। কিন্তু যা শুনছি আর কালকে রাতে যা দেখলাম, কেমন যেন অস্বাভাবিক লাগছে ঘটনাটা। এই কথা শুনে বিধুবাবু কৌতূহলবশত দীনুবাবুকে ভিড় থেকে একটা দূরে নিয়ে যায় এবং তার কাছে জানতে চায় গতকালের ঘটনা আসলে কি। দীনুবাবু মনে মনে ভাবতে লাগলেন, কালকের ঘটনাটাকে বলা ঠিক হবে? আদেও এই ঘটনার সাথে কোনো মিল আছে কি? সে ঠিক করল, যেহেতু গ্রামের এত বড় বিপদ, তাই পুরো ঘটনাটা তাকে জানাবেন। পুরো ঘটনাটা খোলাখুলিভাবে বলার পর বিধুবাবুর চোখ কপালে উঠে গেল। আঁতকে উঠল তার শরীর।
কেমন যেন একটা অস্থিরতা কাজ করল। সবটা শুনে বিধুবাবু কিছুক্ষণ চুপ রইল। এ কি বলছেন বাবু? আপনি যা বলছেন সেসব শুনে তো মনে হচ্ছে এসব রেজিনা বৌদির কাজ। কি রেজিনা বৌদি? আর আমি যা দেখলাম তা দেখে তো তাকে রক্তমাংসের মানুষ মনে হলো না। হ্যাঁ হ্যাঁ বাবু, সে এখন আর রক্ত মাংসের মানুষ নয়। মাসখানেক আগে সে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন? রেজিনা বৌদি এই গ্রামেরই এক বউ। তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে ঘিরেই সে বেঁচেছিল, কিন্তু এই গ্রামের লোক তার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, আর সেই শোকে রেজিনা বৌদি আত্মহত্যা করেন। এ কি বলছেন বিধুবাবু? কেন মেরে ফেলা হয়েছিল তার সন্তানকে? সে অনেক বড় ঘটনা। রেজিনা বৌদির ছেলে জন্ম থেকেই অস্বাভাবিক দেখতে ছিল। জন্ম থেকেই এক হাত ছিল না, নাকটাও নেই নেই বললেই চলে। শুধু নিঃশ্বাস নেওয়ার মতো চোখগুলো বড় বড়, তাও আবার নীল। নিজের পায়ে কখনোই উঠে দাঁড়াতে পারত না। কি অদ্ভুত দেখতে! গ্রামের সকলেই মনে করত ও অপয়া। ওর আশেপাশে কোনো বাচ্চা গেলেও তার ক্ষতি হতে পারে, কিন্তু সেটাও হতো বটে। হয়তোবা তার জন্য হতো না, কিন্তু গ্রামবাসী মনে করত গ্রামের যে কোনো খারাপ কিছুর জন্য রেজিনা বৌদির ছেলেই দায়ী। এমন একদিন গ্রামের কিছু বাচ্চা ছেলে খেলতে খেলতে রেজিনা বৌদির কুয়োর কাছে যায় এবং সেখানে তারা বল খেলতে শুরু করে। কিছুক্ষণ পর কুয়োর মধ্যে বলটি পড়ে যায় এবং বলটি তুলতে গিয়ে বাচ্চাগুলো কুয়োতে পড়ে মারা যায়। গ্রামবাসীরা কুয়োর মধ্যে তাদের ছেলেপেলেদের মরে পড়ে থাকতে দেখে। তাদের বাচ্চাদের আর দুর্ভাগ্যবশত সেই সময় উঠোনে বসেছিল রেজিনা বৌদির অস্বাভাবিক দেখতে ছেলেটি। উঠোনে বসে থাকতে দেখে গ্রামবাসীরা তাকে দায়ী করে এবং তাকে পিটিয়ে মেরে ফেলে। সেই শোকে রেজিনা বৌদি সেই দিন রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। সে আর কি বলতে, বোধহয় রেজিনা বৌদির অতৃপ্ত আত্মাই এখন ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। দিনটা কোনো রকম ভাবে পার হলো। এই বুঝি কারো বাচ্চা নিয়ে গেল। এই ভয়ে গ্রামবাসীরা সকলেই ভীত হয়ে কাটাচ্ছিল। সকলের মনে একটা কথাই নাড়া দিয়ে উঠল, রেজিনা বৌদি। এখন আর কারো বুঝতে বাকি নেই যে এসব কাজ কার। বিকেল গড়িয়ে সন্ধে হতেই গ্রামবাসীরা সকলেই ঘর আটকে ঘরের মধ্যে থাকতে লাগলো। সন্ধে থেকে রাত না হতেই রাস্তাঘাট নিশ্চল নিস্তব্ধ হয়ে পড়ল। একটা নিস্তব্ধতা গ্রাস করল পুরো গ্রামটিকে। সকালের কথা মতো দিনুবাবু ও বিধুবাবু বেরোনোর কথা। এমনিতে রাত ৯টার মধ্যে গ্রামটি নির্জন নিস্তব্ধ হয়ে পড়ে, কিন্তু আজ ৭টার মধ্যেই গ্রামটি পুরো চুপচাপ। সকলে ভীত হয়ে রয়েছে। রাত তখন ১০টা নাগাদ। বিধুবাবু এবং আমি দুজনেই বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করার পরও কোথাও কিছু দেখতে পেলাম না, তাই কোনো উপায় না পেয়ে বাড়ি ফেরার পথ নিলাম। এবার হঠাৎ করে বিধুবাবু আঙুল দিয়ে একটা কিছু ইশারা করে দেখালেন। বিধুবাবুর ইশারা করা হাতের দিকে তাকাতেই সারা শরীর ঠান্ডা হয়ে আসলো। কি ভয়ঙ্কর চেহারা! আবার সেই চামড়া পোড়া গন্ধ ভেসে আসছে। কি বীভৎস রূপ! পুরো শরীরটা আগুনে পোড়া, ঝলসানো। পুরা শাড়িটা গায়ের সাথে লেপ্টে আছে। চোখগুলো লাল, কপাল থেকে মাংস খসে খসে পড়ছে। কপালের ভেতর থেকে দেখা যাচ্ছে সাদা খুলি। পুরো শরীরটা পোড়া, মাংসের ভেতর থেকে সাদা হাড়গুলো বেরিয়ে আছে। আগুনে ঝলসানো মুখটির আকৃতি যেন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। সে কি দৃশ্য! আমি ভয় পেলেও উপর থেকে তা প্রকাশ করিনি। পেছন থেকে বিধুবাবু আমার হাত খামচে ধরল এবং বলে উঠল, ওই দেখুন দিনুবাবু, অতৃপ্ত শরীরটা দেওয়াল বেয়ে
উঠে যাচ্ছে। সত্যি সত্যি দেখেছি ভয়ানক চেহারাটি কিভাবে 4 পায়ে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে ছাদের দিকে। একটা ছোট্ট ফোকর দিয়ে ঢুকে বাচ্চাটিকে বুকে আগলে তুলে নিয়ে আসলো। আমরা পিছু নিতেই ঘন জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আর এদিক থেকে শোনা গেল এক মহিলার আর্তনাদ। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আমার বাচ্চাটাও নিয়ে গেল, ওকে ফিরিয়ে এনে দাও। কোনো উপায় না থাকায় আমরা ফিরে এলাম বাড়িতে। আমি এবং বিধুবাবু সিঁড়ি দিয়ে ছাদে গেলাম। আমার বরাবরের সিগারেট খাওয়ার নেশা, তাই সিগারেট বের করে একটা টান দিলাম। আবার দেখতে পেলাম সেই আত্মাটাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। মনে হলো হাতছানি দিয়ে সে অতৃপ্ত আত্মা আমাকে ডাকছে। কোনো উপায় না পেয়ে বিধুবাবুকে বললাম, নিচে যাব, কিন্তু যদি আত্মা আমাদের কোনো ক্ষতি করে? হয়তো সে বুঝতে পেরেছে যে আমরা তাকে আটকানোর চেষ্টা করছি। বিধুবাবু একটু ভয়ে ভয়ে দুজনে বেরিয়ে পড়লাম আত্মার পেছনে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে আবার সেই চামড়া পোড়া গন্ধ নাকে আসতেই গা গুলোতে শুরু করে। তবু এক আত্মার পেছনে যাচ্ছি, জানি না আদেও যাওয়াটা ঠিক হবে কি না। কোথায় বা যাচ্ছি কিছুই জানি না, শুধু মনে হচ্ছে সে যেন আমাদের কিছু বলতে চায়। ঘন জঙ্গলের আশেপাশে জন্তু জানোয়ারের শব্দ। ঘণ্টাখানেক হাঁটার পর পৌঁছালাম নদীর পাশে এক ভগ্ন দশাগ্রস্ত বাড়ির সামনে। বাড়িটির সামনে পৌঁছতেই আমরা দাঁড়িয়ে পড়লাম। ভিতরে যাওয়াটা কি ঠিক হবে ভাবতে ভাবতেই বিধুবাবুকে বললাম, আবার পেছন থেকে হাত খামচে ধরলেন। ভেতরে আমারও একটা ভয় কাজ করছে, তবুও একথা বলে দুজনে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারলাম এটি একটি পুরনো বাড়ির ধ্বংসাবশেষ। সেখানে বহুকাল মানুষের পায়ের ছাপও পড়েনি। ঘরের ভেতর থেকে কিছু বাদুড় উড়ে যাচ্ছে। দেওয়ালগুলোতে মাকড়সার জাল। পুরো ঘরটা অন্ধকার, এক কথায় ভুতুড়ে পরিবেশ। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, এখন সেই চামড়া পোড়া আষ্টে গন্ধটা আর নেই। আশেপাশ থেকে একটা সুন্দর স্নিগ্ধ মিষ্টি গন্ধ ভেসে আসছে। গন্ধটা মমতায় ভরা। দেখলাম দূরে দাঁড়িয়ে আছে রেজিনা বৌদির পোড়া সাদা হাড় বের করা ভয়ানক শরীরটা। সে তার পোড়া দগদগে হাতটা দিয়ে ইশারা করে কিছু দেখালো। তার ইশারা করা আঙুলের দিকে তাকাতেই দেখি হারিয়ে যাওয়া বাচ্চাগুলো সকলেই সুস্থ আছে। ঠিক তখন পেছন থেকে বিধুবাবুর কথা কানে আসতে আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম। দেখলাম সামনে দাঁড়িয়ে আছে দগদগে পোড়া শরীরযুক্ত মূর্তিটি। আমার সন্তানের কি দোষ ছিল? কেন এই গ্রামবাসী তাকে খুন করলো? এখন সকলে বুঝুক সন্তান হারানোর যন্ত্রণা। আমি তাদের বোঝানোর জন্য বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। আমি তাদের ক্ষতি করিনি। আমি বুঝি সন্তান হারানোর যন্ত্রণা, কারণ আমি মা একজন। এটা একজন মায়ের